সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কেনার আগে এই ভিডিওটা আপনার একটা বার হইলেও দেখা উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর রাফি ব্লগস। কি অবস্থা ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রচন্ড ঠান্ডা, হঠাৎ করে অনেক কুয়াশা পড়ছে। তো যেটা বলতেছিলাম যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে এই ভিডিওটা কেন দেখবেন সেটার একটা ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে। আমি গত সপ্তাহেই আমি আমার বাইকটা সার্ভিসিং করাইছি মিরপুর থেকে। তো ওইখানে আমার বাইকটা সার্ভিসিং করানোর সময় তিনটা ছেলের সাথে আমার সারাদিন টুকটাক কথা হয়, তারাও তাদের বাইক নিয়ে আসছিল সার্ভিসিং এ। তো তাদের সাথে টুকটাক কথা বলে যতটুকু জানতে পারলাম যে তারা যে বাইকটা মূলত সার্ভিসে নিয়ে আসছে, এই বাইকটা হচ্ছে 2013 সালের ইয়ামাহা FZS এর এই ভার্সনটা। এবং এইটা তারা যেদিন সার্ভিসিং করছে তার 2 দিন আগেই তারা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে এই বাইকটা কিনছে, এবং সেটা রামপুরা বাজার থেকে। তো ভাই সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনছে, তাতে তো কোনো প্রবলেম নেই, মাস্টার সার্ভিস দেওয়াই লাগে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে। বাট প্রবলেম হচ্ছে বাইকটার যে কন্ডিশন ছিল, এই কন্ডিশনে এই বাইকটা ওদের কাছ থেকে নিছে হচ্ছে 1,10,000 টাকা, যেই বাইকটা যদি 70,000 টাকা দিয়েও কেনা হয় তারপরেও ভাই অনেকটা লস প্রজেক্ট হিসাবেই ধরা হয়, এত কন্ডিশন খারাপ। এখন আসেন যে তাহলে ওরা জেনে শুনে কেন নিল? ভাইয়ারা জেনে শুনে নেয় নাই, ওরা বাইক সম্পর্কে তেমন কিছু বুঝে না, বাইক সম্পর্কে তেমন আইডিয়াও নেই। জাস্ট ওদের বন্ধু বান্ধব যারা আসছে তারা সবাই নতুন বাইকার, বাইক সম্পর্কে তেমন ভালো বুঝে না। তারা একটাই বুঝে বাইক পিক আপ দিলে দৌড়ায়, বাইক নিয়ে রেস খেলা যায়, দ্যাটস ইট, আর কিছু না। তো বাইকের কন্ডিশন এতটা খারাপ ছিল যে একদম বাইকের সর্বপ্রথম যে প্রবলেমটা ছিল ভাই, সেটা হচ্ছে যে বাইকের কার্বোরেটর, অরিজিনাল কার্বোরেটর নাই। বাইকেতে কার্বোরেটর লাগানো হচ্ছে পালসারের একটা কার্বোরেটর, যেটা নষ্ট, অনেক পুরাতন। মানে ওই কার্বোরেটরটা কোনো রকম ভাবে ওইখানে সেট আপ করে দিছে যেন আধা ঘন্টা 1 ঘন্টা চালানো যায়। টেস্ট ড্রাইভ থেকে শুরু করে কাস্টমার মনে করেন যে বাইকটা শোরুম থেকে নিয়ে বের হওয়ার আগ পর্যন্ত যতটুকু চলে ওইভাবে একটা কার্বোরেটর সেট আপ করে দেওয়া এটাতে। সেকেন্ড ইস্যু ছিল গাড়ির টাইমিং চেন নাই। থার্ড ইস্যু, গাড়ি পিক আপ দিলে ভাগে না, পিক আপ ছেড়ে দেয়, সেটা তো একটা কার্বোরেটরের জন্য। সেকেন্ড হচ্ছে মানে ক্লাস প্লেট নাই, ক্লাস বাটি দুইটাই গায়েব, মানে অবস্থা খুবই খারাপ, ক্রিটিক্যাল। এরপরে যে প্রবলেমটা বের হইছে ভাই, গাড়িতে ইঞ্জিন অয়েল নাই। ইঞ্জিন অয়েল ডাউন দেওয়ার পরে মানে 150 ml থেকে 200 ml মতো ইঞ্জিন অয়েল বের হইছে, এবং সেটা ভাই এত লেভেলের কালো, বিশ্রী কালো, আর এবং ওইটা আঠা হয়ে গেছে, মানে অনেক আগের ইঞ্জিন অয়েল। মানে গাড়িটা যদি আর 1 দিন বা 2 দিন যদি চালানো হইতো তাহলে ইঞ্জিনটা সিজ করতো, এই ধরনের কন্ডিশনে গাড়িটা আছে। এবং ইঞ্জিন অয়েল যে আপনার ক্লাস প্লেট পর্যন্ত গিয়ে যে ক্লাস প্লেটটারে যে একটু ভিজাবে, ওইটাও ভাই হয় নাই। একদম মানে ক্লাস প্লেট একদম শুকনা, মরুভূমির মতো, মানে খরা লেগে গেছে, এই টাইপের একটা অবস্থা। ছেলেগুলা 5,000 থেকে 6,000 টাকা নিয়ে মাস্টার সার্ভিস দিতে গেছে। আমরা মূলত 5-6 হাজার টাকা নিয়ে মাস্টার সার্ভিস দেওয়া যায়, ভালো একটা মাস্টার সার্ভিস দেওয়া যায়। যদি পার্টস চেঞ্জ না করি তাহলে মোবিল টবিল মাস্টার সার্ভিস সেগুলো দিয়ে আমাদের 5-6 হাজারের মধ্যে কমপ্লিট। প্রবলেম আর একটা বের হয়েছে, যখন ছেলেটা মানে সেলফ দেয় কিন্তু সেলফ নেয় না, সেলফ নেয় আবার ছেড়ে দেয়। তো বাম সাইডের ইঞ্জিন কভারটা খুলে যখন কয়েলটা বের করে দেখে যে কয়েল পুরো টুকরা হয়ে গেছে। টুকরা হওয়ার কারণ কি? কয়েলের ওইখানে যে ম্যাগনেটটা থাকে, এই ম্যাগনেটের মধ্যে যখন ওই সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে যখন ওদেরকে মানে ওই বাইকটা যখন সার্ভিস করা হয়েছে, বড় যখন ঠিকঠাক করছে, তখন ওই ম্যাগনেটের ভিতরে মানে ছোট্ট এতটুকু ছোট বলের মতো, মানে বিয়ারিং এর ভিতরে যে বলগুলা থাকে একটু বড় বল, ওই টাইপের একটা 4 কোনা ম্যাগনেট, মানে লোহা, ওই ম্যাগনেটের ভিতরে আটকে ছিল। এতে করে যে প্রবলেমটা হয়েছে, যখনই সেলফ দেওয়া হয়েছে, কয়েলটা যখন মুভ করছে, ঘুরছে, তখন ওই লোহার সাথে কয়েলের সংঘর্ষণে কিন্তু কয়েলটা একদম ছিঁড়ে টুকরো হয়ে গেছে। দেখেন
ভাই এটা যখন আপনি বাম সাইডের কভারটা যখন আপনি খুলতেছেন বা আপনি যখন সেলফের মোটরটা বা হচ্ছে আপনি কয়েলটা যখন ঠিক করতেছেন, তখন অবশ্যই ভাই ওইটাতে আপনি হাত দিয়ে লাস্ট চেকিং এ আপনি হাত দিয়ে ট্রাই করবেন চেক করার যে আপনার ম্যাগনেটের মধ্যে কোনো কিছু আটকে আছে কিনা, না হলে তো আপনার কয়েল নষ্ট হয়ে যাবে। বাট সেটা ওরা চেক আপ করে নাই। এরপরে ভাই সব থেকে অবাক করা বিষয় হচ্ছে গাড়ির মিটার চেঞ্জ, মানে মিটার নতুন লাগানো। মানে এই গাড়িটা মাইর খাওয়া, মোটামুটি ভালো লেভেলের মাইর খাইছে। মাইর খাওয়ার পরেই এত পার্টস কিছু সবকিছু চেঞ্জ করছে। এখন বলেন এই গাড়িটা 60 থেকে 70 হাজার টাকা দিয়ে নেওয়াও কি লস না? বাট ওদেরকে এই গাড়িটা 1,10,000 টাকা ধরাই দেওয়া হয়েছে, কারণ ওরা বাইক সম্পর্কে ভালো বুঝে না। এই যে একটা মানুষকে যে এইভাবে ঠকাইলেন আপনারা। গাড়িটা নেওয়া হয়েছে হচ্ছে রামপুরা বাজারের যেই বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম গুলো আছে ওইখান থেকে। এই যে একটা অবুঝ বা এই যে একটা সাধারণ মানুষরে ছেলেটা অনেক কষ্ট করে টাকা জমাইছে, ছেলেটা একটা ডেলিভারি কোম্পানিতে জব করে, মেবি স্ট্রিট ফাস্ট, হ্যাঁ স্ট্রিট ফাস্টে ছেলেটা জব করে। এত কষ্ট করে ছেলেটা টাকা জোগাড় করছে, এই যে ছেলেটার টাকাটা যে আপনারা নষ্ট করলেন বা এইভাবে যে ছেলেটারা ঠকাইলেন, তো এতে করে কি আপনার মনে হয় না যে এই যে ছেলেটার মনের যে একটা কষ্ট বা যে একটা বদদোয়া বা একটা দীর্ঘ যে নিঃশ্বাস বা একটা দীর্ঘশ্বাস, এটা টুডে টুমোরো আপনার ফ্যামিলি অথবা আপনার বিজনেসের উপরে প্রভাব ফেলবে, এবং এটা 100% ফেলবে টুডে টুমোরো। আপনি হয়তো বা এখন এই ছেলেটার কাছ থেকে 40,000 টাকা 50,000 টাকা প্রফিট করে আপনার কাছে খুব ভালো লাগতেছে, কিন্তু আপনি টুডে টুমোরো এই ছেলেটার বদদোয়া আপনার বিজনেস অথবা আপনার ফ্যামিলির উপরে গিয়ে এটা প্রভাব ফেলবে। এখন আসি যে আপনারা তাহলে কিভাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন। ভাই ফার্স্ট অফ অল আপনারা চেষ্টা করবেন সব সময় একদম ডিরেক্ট মালিক থেকে গাড়ি কেনার জন্য। যদি আপনি ডিরেক্ট মালিক থেকে গাড়ি কিনেন এবং ওই গাড়িতে যদি কোনো প্রবলেম থেকেও থাকে, এতে করে যেটা হবে যে ওই যেই বাইকের যে ওনার, সে অন্তত পক্ষে গাড়িটারে ভালো একটা সার্ভিস দিয়ে প্রবলেমগুলারে যদি কোনো পার্টস লাগে পার্টসগুলোকে নতুন করে লাগিয়ে গাড়িটারে একদম মানে ফ্রেশ কন্ডিশনে রাখবে, যেন সে একটু ভালো দামে বিক্রি করতে পারে। এতে করে যেটা হবে যে আপনি এই ধরনের স্ক্যামের শিকার হবেন না, মোটামুটি ভালো বাইক পাবেন এবং সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে যেই টাকা দিয়ে কিনতেন তার থেকে কমেও পাবেন। এরপর আসি, যদি আপনারা মালিকানা থেকে যদি আপনি গাড়ি না পান, তাহলে আপনারা শোরুম থেকে কিভাবে গাড়ি নেবেন। ভাই সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে গাড়ি নেওয়ার আগে আপনি নট অনলি সেকেন্ড হ্যান্ড শোরুম বা আপনি যদি কোনো মালিকানা থেকেও নিতে যান, নেওয়ার আগে একটা কাজ করবেন, আপনার এলাকায় সব থেকে ভালো বাইকের মেকানিকের দোকান যেটা আছে, যে সব থেকে ভালো বাইকের কাজ করে, ওরে আপনি 1,000 টাকা না 2,000 টাকা দেন। 2,000 টাকা দিয়ে ওরে আপনি আপনার সাথে করে নিয়ে যান, যে ভাই আমি বাইক কিনবো, তুই আমার সাথে চল, আমার বাইকটা তুই একটু চেক করবি। একজন মেকানিক যখন বাইকটা স্টার্ট দিবে বা স্টার্ট দিয়ে যখন গাড়িটা টান দিবে, তখনই সে বলতে পারবে এই বাইকে কি কি সমস্যা আছে, এই বাইকে কি কি সমস্যা ছিল, এই বাইকে কোন কোন পার্টস চেঞ্জ করা হয়েছে বা কি কি পার্টস চেঞ্জ করা লাগবে, বা বাইকের কন্ডিশন কি, এটা ভাই বলতে পারবে। আপনি ডক্টরের কাছে গেলে যেমন ডক্টর চেহারা দেখে আপনার রোগ বলে দিতে পারে, আপনার অবস্থা বলে দিতে পারে, মেকানিকও কিন্তু সেম, তারা বাইকের সাউন্ড শুনে বা বাইকের টান দেখে কিন্তু বাইকের প্রবলেম তারা ফাইন্ড আউট করতে পারে। হয়তো বা আপনি 1,000 টাকা বা 2,000 টাকা দিচ্ছেন, বাট আপনি এই যে 1-2 হাজার টাকার কারণে বড় একটা স্ক্যামের থেকে বা বড় একটা মানে মারা খাওয়ার থেকে আপনি বেঁচে গেলেন। তো এই জন্য আপনারা সবসময় ভালো একটা এক্সপার্ট, ভাই বাইক আমি বাইক চালাই 4 বছর 5 বছর ধরে, মানে আমার এই বাইকটা চালাইতেছি 3 বছর প্লাস, হ্যাঁ 3.5 বছর। এর আগেও আমি বাইক চালাইছি মোটামুটি 6-7 বছরের আরো বেশি হবে এরকম। ভাই আমি বাইকের টান সম্পর্কে ভালো বুঝি, বাইকের কোন পার্টস নষ্ট হয়েছে এটা বুঝি। বাট একজন বাইকারের কখনোই সম্ভব না যে ইঞ্জিনের ভিতরে কি নষ্ট হয়েছে, কি করতে হবে না করতে হবে এইটা বুঝা। সো আমরা অনেকেই দেখি যে বাইক কিনতে গেলে কিন্তু আমাদের বড় ভাই নিয়ে যাই
ভাই ব্রাদার নিয়ে যে বাইক সম্পর্কে ভালো বুঝে বা যে অনেক দিন আগে থেকে বাইক চালায়, হ্যাঁ ভাই সে বাইক সম্পর্কে বুঝে, বাট তার থেকে বেটার বুঝে কিন্তু বাইকের ডক্টর মানে মেকানিক। আপনি 1 থেকে 2,000 টাকা দিয়ে যদি একটা মেকানিক নিয়ে যান, আপনি কিন্তু ঠকতেছেন না ভাই, আপনি জিততেছেন। সাময়িক সময়ের জন্য আপনার কাছে মনে হইতে পারে যে আপনি তারে যে টাকাটা দিয়ে নিছেন এই টাকাটা আপনার লস, ভাই এই টাকাটা লস না, এই টাকাটা আপনার লাভ, বরঞ্চ আরো টাকা বাঁচাইছে সে আপনাদের। ভাই ছেলেটার অবস্থা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে। ছেলেটার মানে পারতেছিল না কান্না করতে, মানে হাউমাউ করে কান্না করতে। ছেলেটা 1,10,000 টাকা দিয়ে বাইক কিনছে, 2টা দিন চালাইতে পারলো না, বাইকের কন্ডিশন হচ্ছে এই অবস্থা। ছেলেটা এখন কি করবে? বাসায় গিয়ে বললে তো মনে করেন যে বাপ মা দিবে মায়ের। ছেলেটার সাথে ওর 2টা বড় ভাই ছিল যাদের বয়স অ্যারাউন্ড 24-25 বছরের মধ্যে। তারা অনেক ভালো ছিল। ছেলেটার অনেক সান্ত্বনা দিতেছে যে ভাই বাইক যেহেতু আমরা নিয়ে আসছি, যেহেতু আমরা একটা লস খাইছি, তোর বাইক এখানে যেহেতু নিয়ে আসছে, এখান থেকে আমরা একদম 100% ওকে কইরাই নিয়ে যাবো এবং তোর বাইক ভালো কইরাই নিয়ে যাবো। ছেলেদের কাছে 5 থেকে 6,000 টাকা ছিল। এখানে ছেলেরা আরো অনেক মানুষের কাছে কল দিয়ে এর কাছ থেকে 1,000, ওর কাছ থেকে 2,500, যার কাছ থেকে যেভাবে পারছে ওইভাবে টাকা এনা প্রায় 14-15 হাজার টাকা বাইকের পিছনে লস, বাইকের পিছনে আবার দিতে হয়েছে। এই জন্যই বলি ভাই, আমাদের জেনারেশনে যেটা হয় যে আমাদের কাছে যখন টাকা থাকে আমরা ভাই মানে খুব প্যানিক হয়ে যাই যে বাইক আমার লাগবেই। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে 90% মধ্যবিত্ত ফ্যামিলির প্রথম বাইক হয় সেকেন্ড হ্যান্ড। তো আমাদের পকেটে যখন প্রথম আমরা বাইক কেনার জন্য টাকা রাখি, আমাদের এত লেভেলের প্যারা উঠে, ভাই আমার পকেটে টাকা আছে, আমার এই মুহূর্তে বাইক দরকার, হোয়াট এভার সেটাই কি বাইক, হোয়াট এভার সেটা কোন বাইক এবং ইঞ্জিনের কন্ডিশন কি, গাড়ির অবস্থা কেমন, আই ডোন্ট কেয়ার। আমার তখন একটা জিনিসে মাথায় ঘুরে, আমার পকেটে টাকা আছে, আমার এখন একটা বাইক লাগবে, মানে বাইক ছাড়া আমার ভালো লাগতেছে না। এই যে মনে করেন যে একটা সপ্তাহ ওয়েট করি বা 1 মাস ওয়েট করি, একটা সপ্তাহ ঘুরে বা 10 দিন ঘুরে আমি 10টা বাইক দেখি, 10টা বাইক দেখে একটা বাইক নিব, এই যে একটা ধৈর্য ক্ষমতা বা ধৈর্য ধারণের যে একটা বিষয় আছে, এই বিষয়টা ভাই আমাদের মাথায় কাজ করে না। আমরা প্রথম বাইক কিনি, এটা নিয়ে একটা এক্সাইটেড। সেকেন্ড এক্সাইটেড হচ্ছে ভাই আমার কাছে টাকা আছে, টাকায় এখন আমার মাথা গরম, মানে বলে না যে টাকায় আমার সিনিমিনি করতেছে, তো টাকায় আমার অনেক সিনিমিনি করতেছে। এই জন্য মনে করেন যে ও পারে না একা একা গিয়ে যে কোনো একটা বাইক মানে খাল থেকে আগানে বাগানে থেকে নিয়ে চলে আসে। এই ধরনের মানুষগুলাই কিন্তু বড় বড় স্ক্যামের শিকার হইতেছে। তাই বলি ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন। আমি নিজেও সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাইকটা ভালো পাইছি। আমার বাইকে ওই ধরনের কোনো, আমি গত 3.5 বছর ধরে চালাইতেছি, ওই ধরনের কোনো প্রবলেম পাই নাই, বা আমার ইঞ্জিনে এখন পর্যন্ত হাত দেওয়া লাগে নাই। জাস্ট টাইমিং চেনটা ছাড়া আমি, আমার মনে হয় না যে ইঞ্জিনের ভিতরে বড় কোনো পার্টস আমি চেঞ্জ করছি। তো যাই হোক, ভালো থাকবেন। এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।